আমার সামনেই হাতের মোবাইলটা আছাড় মারল আমার স্ত্রী নিশি। মেঝেতে পড়ার সাথে সাথে ভেঙে টুকরো 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 হয়ে গেল। নিশিকে সদ্য কিনে দেওয়া মোবাইলটা ভেঙে ফেলে হনহন করে ব্যালকনির দিকে চলে গেল নিশি। আর আমি বোকার মতন চেয়ে আছি ওর দিকে। মোবাইল আছাড় দেওয়ার কারণ হলো আমি ওর মোবাইল হাতে নিয়েছি কেন। আমি এবং নিশি বিয়ে করেছি 3 বছর। আমাদের বিয়েটা প্রেম করেও নয়, আবার ভালোবেসেও নয়। আগে থেকে দুজনকে পছন্দ করতাম। মানে আমি নিশির ছোট ভাই মুহিতকে পড়াইতাম, সেই থেকে আমাদের পরিচয়। সেটা ওর পরিবার জানার পর আর না করেনি, কেননা যখন ওর বাবা মা আমাদের পছন্দ করার বিষয়টা জানতে পারে, তখন আমি ভালো একটা জব করতাম। তখন আমি এখন বেকার। আমার বস হঠাৎ করে বাংলাদেশ থেকে সব কিছু গুটিয়ে নিয়ে ইউকে চলে গেলে বেকার হয়ে পড়ি আমি। ইউকের মতো দেশে ভালো পার্টনারশিপে ব্যবসা করতে পারলে কে চায় এদেশে থাকতে বলুন। যখন আমি চাকরি করতাম তখন নিশি অনার্সের 3য় বর্ষের ছাত্রী ছিল। এখন নিশি চাকরি, আমি বেকার। ঠিক ধরেছেন, নিশি অনার্স কমপ্লিট করে ওর এক বন্ধুর মাধ্যমে একটা জব পায়। আর বলতে গেলে সেদিন থেকেই এসব শুরু আমাদের জীবনে। কি হয়েছে এখানে? আমার মা কিছু না, এতক্ষণে সব ক্লিন করে নিয়েছি। কিছু একটা ভাঙার শব্দ পেলাম। কই না তো, নিশি কই? ব্যালকনি তো বলেই তো চলে গেল আমার মা। মা চলে যাওয়ার পরে আমি নিশির সাথে ব্যালকনিতে গেলাম। নিশির কাঁধে হাত দিয়ে বললাম, মোবাইলটা ভাঙার কি দরকার ছিল? নিশি চুপ। আমি কিছুক্ষণ চুপ থেকে আবার বললাম, অফিস যাবে না? এখন বিরক্ত করো না তো, শক্ত গলায় বলল নিশি। আমিও আর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসলো আমার মা, টেবিলে রেখে তারপর চলে গেল। আমরা একটা ভাড়া বাড়িতে থাকি। আমাদের বিয়ের সময় মূলত মা আসে গ্রাম থেকে। তারপর নিশি আর মাকে যেতে দেয়নি। ওর নাকি একা থাকতে ভালো লাগতো না, তাই। আমি যখন চাকরি করতাম তখন বাসায় একটা কাজের মেয়ে ছিল। তখন মা কোনো কাজ করতো না। আমার চাকরি চলে যাওয়ার পর মেয়েটাকে বেশি দিন রাখতে পারিনি, চলে যেতে হয় ওকেও। তারপর থেকে মাই সব করে। নিশিকে ডেকে নিয়ে নাস্তা সেটে বসে নাস্তা সেরে নিলাম যে যার মতন। তারপর নিশি অফিস চলে গেল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্টারভিউ দিতে। আজ আমার একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। সেটা কখন হবে, কোথায় হবে, সেটা ওদের পেজ থেকে জানার জন্যই নিশির মোবাইলটা হাতে নিয়েছিলাম। আমার মোবাইলের ডাটা ছিল না, তাই রাস্তা দিয়ে হাঁটছি আর হাতে ঘড়ির দিকে তাকাচ্ছি। প্রচণ্ড রোদ, তবে রোদে হাঁটার অভ্যাস আমার আছে। জীবনে তো কম কষ্ট করিনি। হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে গেলাম। ওয়েটিং রুমে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পরে আমার ডাক পড়ল। ইন্টারভিউ দিলাম, তবে চাকরিটা হবে বলে মনে হয় না। না, ইন্টারভিউ খারাপ হয়নি, চাকরিটা হবে না, কারণ আমার যে মামা খালু নেই। সুপারিশ ছাড়া এখন চাকরি সোনার হরিণের চেয়েও দামি। আবারও হেঁটে হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ সকালের কথাটা মনে পড়ে গেল, মানে নিশির মোবাইল ভাঙার কথাটা। তাই রাস্তার ধারে একটা মোবাইল মার্কেটে ঢুকলাম নিশির জন্য একটা মোবাইল দেখার জন্য। হয়তো এটা ভাবছেন যে রিক্সা ভাড়া না দিয়ে যে হেঁটে ইন্টারভিউ দিতে যায় সে কিনবে মোবাইল। আসলে টাকা আমার কাছে আছে, কিছু টাকা আছে, বাকিটা না হয় কারো কাছে ধার করে নেব। কেননা মোবাইলটা তো আমার জন্যই ভেঙেছে। 2-1টা দোকান ঘুরে মার্কেটের কোনায় একটা বড় দোকান দেখে সেদিকে হাঁটতে শুরু করলাম। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে গেল। ধাক্কাটা সামাল দিয়ে সামনে তাকিয়ে দেখি একটা কাপল হাত ধরে হাঁটছে। ছেলেটাকে চিনি না, কিন্তু মেয়েটাকে চেনা চেনা লাগছে, তাই একটু দ্রুত হাঁটতে শুরু করলাম। কিন্তু ওদের নাগাল পেলাম না। খটকা লাগলো মনে, মেয়েটা নিশি নয় তো। কিছুক্ষণ ঘোরাঘুরি করে মোবাইল না নিয়ে বেরিয়ে পড়লাম। হতাশ হয়ে বাসায় ফিরলাম। রুমে এসে খাটের উপরে শুয়ে মাথায় হাত দিয়ে আছি। এমন সময় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। চোখ খুলে দেখি মা। কিরে, চাকরিটা হয়নি? মা অদ্ভুত একটা প্রাণী। সন্তানের মুখ দেখে তার ভিতরে সব কিছু বুঝতে পারে। মায়েদের একটা আলাদা ক্ষমতা আছে, যা অন্য কারোর নেই। তাই তো আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্মে বলেছে, সন্তানদের বেহেশত মায়ের পায়ের নিচে। আমি বললাম, না হয় নি, খুব ক্লান্ত লাগছে। দাঁড়া, আমি পানি নিয়ে আসতেছি বলেই চলে গেল মা। বিকেলে বসে বসে চাকরি পেপার দেখছি।
এমন সময় নিশি রুমে প্রবেশ করলো, হাতে একটা ব্যাগ নিয়ে। দেখে বুঝতে পারলাম নতুন মোবাইল কিনেছে। মনে মনে ভাবতে লাগলাম, তাহলে কি মার্কেটে দেখা সেই মেয়েটাই কি নিশি? নিশির হাতের ব্যাগটা দেখে ভাবতে লাগলাম, তাহলে সেই মেয়েটাই কি নিশি ছিল? নিশির হাতের ব্যাগ দেখে খুব সাধারণভাবে মনের মাঝে কিছু প্রশ্ন উদয় হলো, সংশয়ও তৈরি হলো। সংশয় দূর করতে নিশিকে বললাম, তোমার হাতে ওটা কিসের ব্যাগ? দেখে বুঝো না মোবাইল কিনেছি। খুব ইচ্ছা থাকা সত্ত্বেও মনের মাঝে উদয় হওয়া বাকি প্রশ্নগুলো আর করতে পারলাম না, চুপ হয়ে গেলাম। একটা উত্তরেই আমাকে বাঁকা চোখে দেখে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে গেল নিশি। আমি এই ফাঁকে ব্যাগটার কাছে গেলাম, ব্যাগটা হাতে নিলাম। হাতে নিয়ে বুঝতে পারলাম মোবাইলটা খুব না হলেও দামি, 10K প্লাস তো হবেই। এই সময় এত টাকা দিয়ে ফোন কেনা নিশির পক্ষে সম্ভব না, কেননা ওর বেতনই তো 18,000 টাকা, তার উপর আজ 24 তারিখ, মানে মাসের শেষের দিকে। এখন এই সময় নিশির হাতে এত টাকা তো থাকা সম্ভব নয়। ব্যাগটা রেখে আবার পেপারটা হাতে নিলাম। নিশি ওয়াশরুম থেকে টাওয়াল গায়ে পেঁচিয়ে গোসল শেষ করে বেরিয়ে এলো। মেয়ে মানুষ ফুলের মতন, ফুলের উপর পানি ছিটালে ফুল যেমন তার সব সৌন্দর্য উজাড় করে দেয়, মেয়েরাও ঠিক তেমনই। পানির স্পর্শে মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। ভেজা চুলে নিশিকে খুব সুন্দর লাগছে। নিশির টাওয়াল পেঁচানো শরীরে আমাকে যেন একটা নেশায় ফেলে দেয়। রাত প্রায় 9টা। আমি ডিনার সেরে একটু বাইরে বের হলাম। উদ্দেশ্য চায়ের দোকান। তবে চায়ের দোকানে যেতে হলে প্রায় 4-5 মিনিট হাঁটতে হয়। গলির মধ্যে দিয়ে হাঁটছি, ডান ও বাম দুই দিক থেকেই পড়াশোনা করা বাচ্চাদের শব্দ শুনতে পাচ্ছি। দুই দিকের বাসাগুলো থেকে ছোট ছোট বাচ্চাদের নামতা পড়ার ধ্বনি স্পষ্টভাবে কানে বাজতেছে আমার। 4 1 4, 4 2 8, 3 4 12। কোনো কোনো বাসা থেকে মহিলাদের কঠোর গলা ও কানে আসতেছে, ভালো করে পড় না হলে মারবো। বাচ্চাদের গলার আওয়াজ শুনে হুট্টের মতন মধ্যে দাঁড়িয়ে গেলাম নিশি এবং আমার প্রথম বিবাহ বার্ষিকী রাতে। সেদিন হালকা আয়োজনের মধ্যে দিয়ে আমরা আমাদের বিবাহ বার্ষিকী পালন করি। সব আয়োজন শেষ যখন দুজনের রুমে এসে শুয়ে পড়ি, তখন নিশি আমার বুকে মুখ রেখে বলেছিল, একটা কথা বলবো? কি? তুমি প্রথমে ছেলে চাও নাকি মেয়ে? নিশির প্রশ্নে একটু অবাক হয়ে বলেছিলাম, এখনই এইসব ভাবছো কেন? সামনে না তোমার পরীক্ষা? পরীক্ষা তো কি হয়েছে, আর ভাবতে তো দোষ নেই। তুমি কি জানো, মেয়েরা যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে নিয়ে 50 বছর পরে কি করবে সেটাও ভেবে রাখে। আর আমি তো 2 বছর পরের কথা ভাবছি। জানো, আমার খুব ভালো লাগে ছোট বাচ্চা পড়াতে। তুমি যখন মুহিবকে পড়াতে আসতে, আমি তখন লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমায়। সেদিন নিশি কথা শুনে হা হা করে হেসে নিয়েছিলাম। হাসার জন্য কতগুলো কিলঘুষি আমার বুকে পড়েছিল তার কোনো হিসাব নেই। যাকগে সেসব কথা। চায়ের দোকানে চলে এসেছি, এখন চা খাবো। চাচা 1 কাপ চা দেন তো, সাথে একটা ব্যঞ্জন। এই নিন চায়ের দোকানদার। আমি কাপটা হাতে বাড়িয়ে নিয়ে পাশে রেখে সিগারেটটা নিলাম। তারপর চাটা শেষ করে দোকানদারকে টাকা দিয়ে সিগারেটটা ধরিয়ে নিলাম। ইচ্ছে মতন টানের উপর টান দিয়ে সিগারেট শেষ করে বাসায় এসে দেখি নিশি শুয়ে শুয়ে সদ্য কেনা নতুন ফোন টিপছে আর মুচকি মুচকি হাসতেছে। আমিও নিশির পাশে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই নিশি বলল, কই গেছিলা? দোকানে। ও হো, একটা কথা বলবো নিশি, কি ফোন কেনার টাকা পাইছো? কেন? এই প্রশ্নটা করার অধিকার আমার আছে নিশি, সেটা তো জানি। আমি অধিকারের কথা নয়, প্রশ্নটা করার কারণ জানতে চাচ্ছি। জানাটা প্রয়োজন আমার। কেন প্রয়োজন শুনি? তুমি ফোন কিনে দিতে? তুমি বলবে কি না? ধমক দিয়ে। ছি, তুমি সিগারেট খেয়ে আসছো। আমি তো কিছু একটা বলতে গিয়ে থেমে গেল নিশি। তারপর বিছানা থেকে উঠে বালিশ আর একটা চাদর নিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। এসব দেখে বললাম, ফ্লোরে শুলে কেন? তো কি করব? সারা রাত কি সিগারেটের গন্ধ শুকবো? কি করবে মানে? আমার সিগারেটের গন্ধও সহ্য হয় না, তাই তোমার সাথে ঘুমানো সম্ভব না? আর বিরক্ত করো না, আমি খুবই ক্লান্ত। নিশির এসব কথা শুনে অবাক হয়ে গেলাম। অবাক কেন হচ্ছি শুনবেন। একদিন নিশি আমাকে বলেছিল, তুমি সিগারেট খাও? আমি বলেছিলাম না। কেন? তারপর নিশি বলেছিল, না খেলে আজ থেকে খাবা। অবাক হয়ে সেদিন বলেছিলাম,
কেন? কারণ আমি চাই না কেউ বলুক তুমি আমার কথায় উঠা বসা করো।